এ তো আর মাটি কাঠ পাথর নিয়ে কাজ নয়, আসল মানুষ নিয়ে কাজ। শিক্ষকতা প্রসঙ্গে লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র। এখন এই মানুষ গড়ার চাকরিতে দুর্নীতি ঘিরে আমাদের এই রাজ্যে যা চলছে তাতে পুরো সিস্টেম নিয়ে নতুন করে ভাববার সময় এসছে বইকি। আজ শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি মামলাকারীকে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মন্ত্রীকন্যার ফেরত দেওয়া বেতনের অর্থও পাবেন মামলাকারী ববিতা সরকার। অন্যদিকে কর্মীদের বকেয়া ডিএ না দেয়ায় বিদ্যুৎ দফতরের অধীনে থাকা দুটি সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একাধিক বিষয় আজকে আমাদের এই অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, বরখাস্ত মন্ত্রীকন্যার চাকরি পাবেন মামলাকারী, জানালো হাইকোর্ট। অঙ্কিতার ফেরত দেওয়া বেতনও পাবেন ববিতা। কবে সুবিচার মিলবে বাকি যোগ্য চাকরি প্রার্থীদের? এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, বেআইনি পদক্ষেপ করে নির্লজ্জতার সঙ্গে অঙ্কিতাকে নিয়োগ করা হয়েছিল বললেন বিচারপতি। পরপর আদালতের রায়ের পর এবার কি অন্তত বন্ধ হবে বেনিয়ম? আজ এই অনুষ্ঠানে আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে, টাকা দিয়েছি শুভেন্দুকে, বিস্ফোরক দাবি সুদীপ্ত সেনের। সারদাগত্তার বয়ান ও চিঠিকে হাতিয়ার করে শুভেন্দুর গ্রেফতারির দাবি তৃণমূলের। চিটফান্ড মামলায় মূল অভিযুক্তর বক্তব্যের আইনি গুরুত্ব কতটা? এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন থাকবে, বকেয়া ডিএ না মেটানোর জের একাধিক বিদ্যুৎ কর্তার বেতন বন্ধ করল হাইকোর্ট। এবার কি সঠিক সময় মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ? এই অনুষ্ঠানে আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে, নামে বেনামে অনুব্রত দেহরক্ষীর বিপুল সম্পত্তির হদিশ পেল সিবিআই। 60টিরও বেশি ফ্ল্যাট জমির মালিক বলে সিবিআই সূত্রে দাবি। একজন কনস্টেবলের এত সম্পত্তির রহস্য কি? তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো এসএসসি দুর্নীতি মামলায় আজ ঠিক কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দেখুন। হাইকোর্টের নির্দেশের আগেই শিক্ষিকার চাকরি চলে গেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এবার সেই মামলায় অঙ্কিতা অধিকারী শূন্য পদে মামলাকারী ববিতা সরকারকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে অঙ্কিতা অধিকারী যেদিন থেকে কাজে যোগদান করেছিলেন সেদিন থেকেই ববিতা সরকারকে প্রাপ্য সব সুযোগ সুবিধা দেওয়ারও নির্দেশ দিল আদালত। যোগ্যতম প্রার্থী ববিতা সরকারের থেকে কম নাম্বার পেয়েও শিক্ষক পদে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে। এমনকি এদিন আদালতে এসএসসির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাদের তথ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করেননি অঙ্কিতা অধিকারী। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নির্লজ্জতার সঙ্গে বেআইনি পদক্ষেপ করে অঙ্কিতা অধিকারীকে নিযুক্ত করা হয়েছিল। তিনি নির্দেশ দেন, মামলাকারী ববিতা সরকারকে 27শে জুন বৃহস্পতিবারের মধ্যে সুপারিশপত্র দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। 30শে জুনের মধ্যে ববিতা সরকারকে নিয়োগপত্র দেবে পর্ষদ। সেদিন থেকে 10 দিনের মধ্যে শিক্ষিকার চাকরিতে যোগ দেবেন ববিতা সরকার। এর আগে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি অঙ্কিতা অধিকারীকে 41 মাসের বেতন 2টি কিস্তিতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। গত 7ই জুন প্রথম কিস্তির 7,94,000 টাকা ফেরত দিয়েছেন মন্ত্রীকন্যা। এদিন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকা সেই টাকাও ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজকে যা নির্দেশ হলো, তারপরে যে ওয়েটিংরা রয়েছে সবার চাকরি হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যদিও এদিন বিচারপতির নির্দেশের আগে দুর্নীতি হয়নি বলে মন্তব্য করলেও বিচারপতির নির্দেশের পর মামলা বিচারাধীন বলে বিষয়টি এড়িয়ে যান মন্ত্রী পরেশ অধিকারী। একটা ইন্টারভিউ হয়েছে, সেখানে সে ইন্টারভিউ দিয়েছে, তারপরে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, দিয়েছে। সেই সময় আমি এমএলএও ছিলাম না, আমি মন্ত্রীও ছিলাম না। যে ববিতা বলে যে মেয়েটি মামলা করেছিল আপনার বিরুদ্ধে, হাইকোর্ট আজকে বলেছে যে তাকে চাকরিতে জয়েন করানোর কথা। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। একটি মেয়ে তার শিশু সন্তানকে কোলে নিয়ে কোর্টে এবং মাঠে লড়াই করেছে। এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে যে লড়াই করেছে তার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তাকে বঞ্চিত করা হয়েছিল, তিনি প্রতারিত হয়েছিলেন, আর এই প্রবঞ্চনার শিকার হয়েছে হাজার হাজার ছেলে মেয়ে। তো সেক্ষেত্রে কোর্ট নির্দেশ দিয়েছে অবিলম্বে তার যদি চাকরির তাতে নিয়োগ হয়, এতে সবাই আনন্দ পাবেন। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ আদালতের ব্যাপার, বিচারাধীন ব্যাপার, কোর্টের রায়। ফলে এ বিষয়ে রাজনৈতিক দলের মঞ্চ থেকে এই মুহূর্তে কোনো বক্তব্য রাখার অবকাশ আছে বলে আমার মনে হয় না। আদালতের রায় আদালত দিয়েছেন। আদালতের নির্দেশে আগামী 7ই জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা ফেরত দেবেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী। সৌভিক মজুমদার ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে নজিরবিহীন রায়। তার কারণ, একদিকে চাকরি পাওয়া অযোগ্য প্রার্থীর বেতন চাকরির সঙ্গে যোগ্য প্রার্থীর হাতে তুলে দেয়া, এবং আমি বলছি যে বিচার বিভাগীয় ইতিহাসেই সম্ভবত বিরল এই ধরনের একেবারে সরাসরি স্যালারি ট্রান্সফারের ঘটনা। একদিকে ববিতাদের চাকরি পাওয়া, বেতন পাওয়া, অন্যদিকে অঙ্কিতা অধিকারীদের চাকরি যাওয়া,
এবং এর পাশে রাখুন সিদ্দিক গাজীর চাকরি যাওয়া, একেবারে সমান্তরালভাবে কোর্টের একটার পর একটা নির্দেশ চলছে। আমি শুরুতেই চেস ক্লক ফরম্যাটে পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিও বটে, তার কাছে যাব। কিন্তু এত কিছুর পর পার্থদা, প্রশ্নটা এইখানে যে যার মেয়ের একেবারে এটা কোনো তদন্ত চলছে বিষয়টা এরম নয়, স্পষ্ট নির্দেশে চাকরি গেল, এমনকি বেতনও ফেরত দিতে হচ্ছে, তিনি এখনো এই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর পদে কেন থাকবেন? না, আমার বক্তব্য খুব পরিষ্কার। এই ঘটনাটা হাইকোর্টের বিচারাধীন বিষয় এবং এর সাথে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, পুরোটা এসএসসি ওরিয়েন্টেড। অতএব কিভাবে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন, তিনি কি উপায় গ্রহণ করেছিলেন, এটা অঙ্কিতা অধিকারী বলতে পারবেন, আর এসএসসির যার মাধ্যমে হয়েছিল তারা বলতে পারবেন। এইখানে কিন্তু মন্ত্রিসভার কোন রকম কোনো ভূমিকা নেই। না, আমি বলছি কিন্তু একটা নৈতিক দায়িত্ব থাকে, কেন থাকে বলছি পার্থদা, বাড়তি সময় আপনাকে দেব। এক হচ্ছে এসএসসি নবম দশম বলুন, একাদশ দ্বাদশ বলুন, টেটের ওই 269 জন বলুন, এই গোটাটা হয়েছে তৃণমূল আমলে। এবং এই স্পেসিফিক ঘটনা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই ঘটনা যার সঙ্গে ঘটেছে তার পিতৃপরিচয় তিনি রাজ্যের শিক্ষা বিষয়ক, একেবারে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, এখনো আজও নৈতিক দায়িত্ব থাকে তো। না, আমার বক্তব্য সুমনদা, আমার বক্তব্য সুমনদা, এই হাইকোর্টের বিচার ব্যবস্থার সম্পূর্ণ রায়, ফাইনাল জাজমেন্ট এখনো কিন্তু আসেনি। যখন ফাইনাল জাজমেন্ট আসবে, তাতে যদি দেখা যায় যে মন্ত্রী জড়িত, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তখন আমাদের সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। কিন্তু যখন এখনো ফাইনাল রেজাল্ট আসেনি, হাইকোর্ট তার চূড়ান্ত রায় দেয়নি, আপনি কাউকে আগে কি করে ফাঁসি দিয়ে দেবেন? না না, ফাঁসির তো কথা হচ্ছে না পার্থদা। পার্থদা, চাকরি থেকে সরিয়ে দেয়া তো হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত। হাইকোর্ট তো বলেনি যে আমি পুলিশি তদন্তের বা রিপোর্টের বা সিবিআই তদন্তের বা রিপোর্টের আমি অপেক্ষা করছি, তারপরে তাকে চাকরি থেকে সরাবো কেন? এবং আজকের আমি বেশি ফ্ল্যাশব্যাকে যেতে হবে না পার্থদা, আজকে আদালতে এসএসসির তরফে, বিরোধীদের তরফে বা যিনি মামলাকারীদের তরফে দাঁড়িয়েছেন তিনি নয়, এসএসসির তরফে আজকে জানিয়ে দেওয়া হয় যে এসএসসির তথ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, তাতে অঙ্কিতা অধিকারী অংশগ্রহণই করেননি, অথচ তিনি প্রায় 4.5 বছর চাকরি করে গেলেন। এখানে হচ্ছে না বিষয়টা। 17ই মে এই শুনানিতে একেবারে স্পষ্ট করে তার নাম্বার, তৎকালীন এই মুহূর্তেও তিনি আছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি একেবারে বিচারকের সামনে পেশ করেছিলেন যে অঙ্কিতা অধিকারী 61 নাম্বার পেয়েছেন, একাডেমিক্সে 31, বিষয়ভিত্তিকে 30, আর যিনি মামলা করেছেন ববিতা সরকার, তিনি 77 নম্বর পেয়েছেন, একাডেমিক্সে 33, বিষয়ভিত্তিকে 36 এবং ইন্টারভিউতে 8। মানে আমার বিষয়টা এইখানে যে আমরা সবাই এইটুকু বুঝতে পারছি যে 77টা 61 থেকে বেশি, এবং এইখানে এসএসসির দেয়া তথ্যে কোনো বিচারাধীন বিষয় নেই, কোনো সিবিআই রিপোর্টের অপেক্ষা করা নেই, তারপরও পরেশচন্দ্র অধিকারী কি করে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী থাকেন? না না, আমার বক্তব্য খুব পরিষ্কার। অঙ্কিতা আমরা প্রথম থেকেই যেটা বলছিলাম যে এটা এসএসসি স্বাধীন সংস্থা, এটা এসএসসির ব্যাপার। আগে এসএসসি, আজকে যেরকম আপনি বলছেন এসএসসি এই ডিক্লারেশন দিয়েছে, আমরা তো এই কথাটাই আগে বলতে চাইছিলাম যে এখানে সরকারের কোনো সম্পর্ক নেই, পুরো ব্যাপারটা এসএসসি ওরিয়েন্টেড। এবার এসএসসি ওরিয়েন্টেশনে অঙ্কিতা অধিকারী কম নম্বর পেয়ে চাকরি পেয়েছে, এবার অঙ্কিতা অধিকারী দোষী, কিন্তু অঙ্কিতা অধিকারী দোষী বলে তার বাবাও দোষী হবে, এটা কিন্তু অকাঠ্য যুক্তি হতে পারে না। অর্থাৎ পরেশ অধিকারী এখানে কতটা জড়িত সেটা যতক্ষণ প্রমাণিত না হবে, সরকার তার বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেবে? অঙ্কিতা অধিকারী, এসএসসির বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে? মানে যে এসএসসি 61কে বেশি দেখে আর 77কে কম দেখে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তার বাবাকে অপরাধী করবেন কেন? না না, সেটা তো, এটা দেখুন, এটা এসএসসি নিশ্চিতভাবে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে। আজকে হাইকোর্ট রায় দিয়েছে, তিনি অলরেডি টাকা ফেরত দিচ্ছেন, অর্থাৎ এসএসসিও তো হাইকোর্টকে মান্যতা দিচ্ছেন। আই বেগ টু ডিফার পার্থদা, এসএসসির এটা মান্যতা দেওয়ার বিষয় নয়, হাইকোর্টের স্পষ্ট নির্দেশে এসএসসি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এটা মান্যতার কি আছে? তো হাইকোর্টের নির্দেশ, আদালত অবমাননা হতো, মানে আমি বলছি আরো কঠিন শাস্তির মুখে পড়তো এসএসসি।
পার্থদা স্পষ্ট নির্দেশ ছিল যে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, টাকা ফেরত দিতে হবে, 2 কিস্তিতে টাকা ফেরত, এমনকি টাইম লাইনটা অবধি নির্দিষ্ট করে দিয়েছিল কোর্ট। এসএসসির সিদ্ধান্তের অপেক্ষা করার কোনো জায়গাই ছিল না এই গোটা রায়। মান্যতা, হ্যাঁ না না সুমনদা, হ্যাঁ। মান্যতা না দিলে এসএসসি তো ডিভিশন বেঞ্চে যেতে পারতো, এসএসসি তারপরে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির কাছে যেতে পারতো, তারপরে সুপ্রিম কোর্ট ছিল, অর্থাৎ আমরা এই ব্যাপারটাকে এসএসসি লিঙ্গার করতে পারতো। আমি এই কথাটা পার্থদা আমি শুধু যোগ করি, ডিভিশন বেঞ্চে তো গেছেন, সুপ্রিম কোর্টে যেতে পারতেন না? সুপ্রিম কোর্ট বলতো যে আগে ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চে গেছেন, এখনো পর্যন্ত কোনো রিলিফ পাননি। আরে না না, তার মানে তো এখনো ব্যাপারটা পরিষ্কার হয়নি। আমি তো বারবার তাই বলছি, যতক্ষণ ফাইনাল জাজমেন্ট না আসবে ব্যাপারটা পরিষ্কার হয়নি, সেই জন্যই স্বপদে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর পদে এখনো পরেশ অধিকারী আছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। আজকে ববিতার থাকার কথা ছিল এই অনুষ্ঠানে তিনি যোগও দেবেন। এই মুহূর্তে তিনি কোথায় আমি সেটা কিছুক্ষণ পরে ডিসক্লোজ করছি, কিন্তু ববিতা অন্তত সাদা চোখে বিশ্বনাথদা কিছুটা হলেও ন্যায় বিচার পেলেন। এই একজন অযোগ্য শিক্ষক মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়ালেন প্রায় 4 বছরের বেশি সময় ধরে। আমি জানি না ছাত্রছাত্রীদের কতটা ক্ষতি হলো এবং সেই ক্ষতিপূরণ কে দেবে, এ কারুর পক্ষে অ্যাসেস করা সম্ভব? একটা প্রজন্মের পড়াশুনোর মানের ক্ষতিপূরণ হয়েছে কিনা বারবার আমরা দেখতে পাচ্ছি। অভিযোগ সাদা খাতা জমা দেয়া, ফেল করা, অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে ইন্টারভিউতে না বসা ছাত্রছাত্রীরা তারা শিক্ষক হয়ে গেল। আমি বলছি এই ক্ষতিপূরণটা ববিতা একরকমভাবে ক্ষতিপূরণ পেলেন, কিন্তু ববিতারা কবে পাবেন? এবং এই প্রজন্মের পড়াশুনোর মানের যে ক্ষতি হলো তার ক্ষতিপূরণ কে দেবে? একেবারে মানে আমার মনে হয় যে শিক্ষা হলো যে কোনো জাতির মেরুদণ্ড। মানে শিক্ষা ব্যবস্থাটাকে মানে তার নিয়োগ, শিক্ষক নিয়োগ যদি ঠিক মতো না হয় তাহলে পুরো শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু মানে আমার মনে হয় দুর্নীতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়, জাতি গঠন প্রক্রিয়া বাধা হয়। দেখুন আজকে ববিতার এই মানে এই যে রায় এবং তার যে দীর্ঘ লড়াই, এটা কিন্তু ভারতবর্ষের নজিরবিহীন। কেন আমি বলছি, আমাদের দেশে মানে কোনো মেয়েরা চাকরি করে এটাই সাধারণত বিরল ঘটনা, এবং আমার দেশে মেয়েরা চাকরি পায়নি তার জন্য মানে দিনের পর দিন আদালতে ঘোরা, এটা কম মানে কষ্টকর ব্যাপার না। এবং পরিবার সমস্ত কিছুকে লড়াই করে তারপরে আদালতে দিনের পর দিন ঘুরে তারপরে ন্যায় বিচারটা নিশ্চিত করা, ববিতাকে কুর্নিশ জানাতে হবে। এবং একই সাথে আমি মনে করি এটা ক্ষমতায়ন, মহিলাদের ক্ষমতায়নের একটা উৎকৃষ্ট উদাহরণ থাকবে যে একজন মহিলা লড়াই করে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, রাজশক্তির বিরুদ্ধে লড়াই করে, মন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে কিভাবে তার ন্যায় বিচারটাকে নিশ্চিত করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা ববিতা তো নয়, এই এসএসসি এই স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন পদের যে চাকরি, সেখানে শয়ে শয়ে হাজারে হাজারে ববিতা অপেক্ষা করছে, তাদের ন্যায় বিচারটা কে দিবে? আজকের ববিতাটা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী বছরের পর বছর রাস্তায় ঘুরে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ন্যায় বিচার তারা চাইছে, তাদের ন্যায় বিচারটা কে দেবে? আর অঙ্কিতার কথা আপনি বলছেন, অঙ্কিতাকে কে চেনে? অঙ্কিতা যদি কারো হাত ধরে না যেত, সুমনদা, পার্থর সাথে আমি ডিফার করছি, অঙ্কিতাকে মেখলিগঞ্জের লোকে কি চেনে? তাকে চেনে তার পিতাকে দিয়ে, অর্থাৎ বাবাকে দিয়ে, যিনি ফরওয়ার্ড ব্লকের মন্ত্রী ছিলেন, যিনি তৃণমূলের নেতা মন্ত্রী হয়েছেন, তাকে দিয়ে। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে অঙ্কিতার এই যে ঘটনা বা তার যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে ওর বাবার সম্পর্ক যদি না থাকে, তাহলে অঙ্কিতা ব্যক্তিগতভাবে কতটুকু পরিচিতি আছে সেই সমাজে, এই রাজ্যে? ফলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা অভিযুক্ত, সেই পরেশ অধিকারী, সেই পার্থ চট্টোপাধ্যায়কে দূরে সরিয়ে রেখে ন্যায়সঙ্গত একটা অবস্থান নেবেন না? বিশ্বনাথদা বলছেন যে পরিচিতি, কতটা পরিচিতি আছে? আমার বক্তব্য কতটা পরিচিতি থাকলে 61-77 থেকে বেশি হয়ে যায় এবং তিনি চাকরিটা পান। আপনাদের বলেছিলাম যে ববিতা সরকার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, কিন্তু ববিতা এই মুহূর্তে নেই। কেন নেই? ববিতাকে ইডি ডেকে পাঠিয়েছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে, তার সঙ্গে কথা বলছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। এখন কথা হচ্ছে যে এই মামলা আমরা সবাই জানি তো সিবিআই দেখছে, তাহলে ইডি এই মামলায় ববিতার সঙ্গে কথা বলছে কেন? সুমোটো কেস হলো, কি হলো? নিঃসন্দেহে তার একটা রাজনৈতিক তাৎপর্য এবং অভিযোগও থাকবে, আমি সেটাই যাব। কিন্তু তার আগে দেখাবো ঠিক যেখানটা আমি ধরতে চাইছি, যে মেখলিগঞ্জের ওই ইন্দিরা বালিকা বিদ্যালয়, যেখানে এই ববিতা সরকারের জায়গায় অঙ্কিতা অধিকারী এতদিন পড়ালেন, প্রায় 4 বছরের মতো সময়। সেখানকার ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা তারা কি বলছেন
অযোগ্য শিক্ষিকা, কোর্টের নির্দেশে যা চাকরি গেল, আমার আপনার করের টাকায় যে বেতন তিনি পেয়েছেন তা ফেরত দিতে হলো, যে স্কুলে তিনি বাচ্চাদের পড়ালেন, রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছিলেন প্রায় 4 বছর সময়কাল ধরে, সেখানকার ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা কি বলছেন? কোচবিহারের মেখলিগঞ্জ পুর এলাকার ইন্দিরা বালিকা বিদ্যালয় 2018 সালের 24শে নভেম্বর এই স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পদে নিযুক্ত হয়েছিলেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী। কিন্তু বেআইনিভাবে নিয়োগের অভিযোগে গত 20শে মে শিক্ষিকার পদ থেকে তাকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। আর শুক্রবারের নির্দেশে অঙ্কিতা অধিকারী ছেড়ে যাওয়া সেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা নিযুক্ত হবেন মামলাকারী ববিতা সরকার। আমরা তো অঙ্কিতা ম্যামের বিষয়ে সবাই জানি, তো যেটা করেছে তো ভুলই ছিল। তো এখন যদি ববিতা ম্যাম লড়াই করে সত্যের পথে যদি এখন নিজের চাকরিটা আবার পেয়েছে, তো এখন যদি আমাদের ববিতা ম্যাম আমাদের নতুন রাষ্ট্রবিজ্ঞান ম্যাম হিসেবে আসে, তাহলে আমরা চাই ম্যাম আমাদের ভালো করে পড়াশোনা করায়, মানুষের মতো মানুষ। আমরা চাই যে ববিতা এসে বাচ্চা কাচ্চাকে ভালো করে পড়াশোনা শিখুক, আর কি পড়াশোনা ভালো মতন করে পড়া শিখাক। দীর্ঘদিন এসএসসি আন্দোলনে অংশ নেবার পর হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়েছেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস। এদিন ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশে খুশি তিনিও। ব্যাপারে অত্যন্ত খুশি হয়েছে এবং হাইকোর্টকে ধন্যবাদ। মহামান্য হাইকোর্টকে আমার জানানোর আছে যে অনেকেই তো আইনের পথে যেতে পারে না, বিভিন্ন কারণে, অর্থনৈতিক বা অন্য কারণে। তা আইনের পথে তারা কিন্তু আন্দোলনে আসছে এবং অনেকে আন্দোলন এখনও অনেক বঞ্চিত পড়ে আছে। তাই আমি বলবো যে মহামান্য হাইকোর্ট এমন একটা ব্যবস্থা নিক যাতে আমার মতন, ববিতা সরকারের মতন প্রত্যেকে যেন তাদের অধিকার ফিরে পায়, নিজের হারানো চাকরি যেন ফিরে পায়। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। 2017 2রা মে সেই পরীক্ষার ফল বেরোয়। অভিযোগ, এসএসসির প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম ছিল না। পরে নতুন মেধা তালিকা প্রকাশিত হলে দেখা যায় প্রথম স্থানে রয়েছে অঙ্কিতা অধিকারীর নাম, আর তালিকায় 20তম স্থানে থাকা ববিতা সরকার চলে যায় 21 নম্বরে। এ নিয়ে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। গত 17ই মের শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে আদালতে এসএসসির তরফে জানানো হয়, নিয়োগের পরীক্ষায় অঙ্কিতা অধিকারী 61 নম্বর পেয়েছেন, একাডেমিকে 31, বিষয় ভিত্তিকে 30, আর মামলাকারী ববিতা সরকার মোট 77 নম্বর পেয়েছেন, একাডেমিক 33, বিষয় ভিত্তিক 36 এবং পার্সোনালিটি টেস্টে 8। তাহলে কি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ না দিয়েই শিক্ষকতার চাকরি পেয়েছেন মন্ত্রীকন্যা? শুক্রবার আদালতে এসএসসি তরফে জানিয়ে দেওয়া হয় অঙ্কিতা অধিকারী কোনো পার্সোনালিটি টেস্ট দেননি। আজকে এটা পরিষ্কার হয়ে গেল যে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর কন্যা যে চাকরি পেয়েছিলেন সম্পূর্ণ বেআইনিভাবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে অঙ্কিতা তিনি পার্সোনালিটি টেস্টে হাজিরই হননি, কোনো পার্সোনালিটি টেস্টই হয়নি, তাহলে তাকে কী করে নিয়োগ দেওয়া হলো? স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে এটাও হয়েছে যে আসলে যাকে বঞ্চিত করা হয়েছিল সে তো লড়েছে মোকদ্দমা, ববিতাকে তো পুলিশ জানাতে হবে, তার স্পিরিটটাকে। এইভাবে যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছে এবং তার মাইনেগুলো জমা দিতে বলা হচ্ছে, সেই টাকাটা আমার মনে হয় এই যারা বঞ্চিত হয়েছে তাদেরকে সেটা মাইনে হিসেবে দিতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে 3 দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কৃষ্ণেন্দু অধিকারী, কমল কৃষ্ণ দে ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিজেপির প্রতিনিধি প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, সাধারণভাবে ইডি সেই সব কেস সুমোটো নেয় যেখানে বিপুল অঙ্কের টাকা সাইফোনিং হয়ে হাওলার মাধ্যমে বিদেশে চলে গেছে। আমি বলছি মানি ট্রেলটা খুঁজে দেখার কাজটা করে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইডি। নিয়োগ দুর্নীতি কেসে এই মুহূর্তে আপনি যখন কথা বলছি তখন ববিতা সরকারকে ডেকে তার সঙ্গে কথা বলা হচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে একেবারে কলকাতা ইডি অফিসে। আমি বলছি এক্ষুনি পার্থ ভৌমিক বলবেন যে এজেন্সি দিয়ে সরকারকে হেনস্থা করা হচ্ছে। ইডি এখান থেকে কোথা থেকে এলো? কোর্টের নির্দেশে তো সিবিআই তদন্ত করছিল। দেখুন, দুর্নীতি শব্দটা যখনই আছে তখনই কিন্তু ইডির জায়গাটা চলে আসছে। তার কারণ হচ্ছে শুধু অঙ্কিতা অধিকারী তো নয়, এরকম হাজার হাজার আছে যারা বলছে যে তারা টাকা দিয়েছে, তৃণমূল নেতাদেরকে টাকা দিয়েছে। আজকে যখন তাদের চাকরি চলে গেছে এবং যারা চাকরি করছে চাকরি চলে গেছে, তারাও তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে হামলা করছে। অর্থাৎ এখানে টাকার লেনদেন হয়েছে। আজকে সংবাদ মাধ্যমে যে সংবাদগুলো পরিবেশিত হচ্ছে এটা প্রমাণিত, এবং বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় পার্থবাবুর সাথে কোন আত্মীয় তার বাড়িতে গিয়ে কারা টাকা দিয়েছে তাদের বাড়িতে হামলা করেছে। অর্থাৎ টাকার লেনদেন হয়েছে এই নিয়োগ নিয়ে। এই টাকার সেই রঞ্জনের ইতিমধ্যেই যে তার বাস্তবে তার অস্তিত্ব আছে এবং অভিযোগের সত্যতা আছে,
সে তো তদন্ত আনফোল্ড হতেই দেখা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে যেখানে টাকার লেনদেন আছে সেখানে ইডি তদন্ত করতে পারে, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আজকে আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের চাকরি গেছে তারা বিরোধী দলের যারা এমএলএ আছেন বিরোধী দলনেতার বাড়ি থেকে ধর্ণা দিন। এটা মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে বলছেন। একবার ভাবুন, নিয়োগে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী সেটা কিছু জানেন না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা দুর্নীতি করেছেন তাদেরকে শাস্তি দেবেন। অর্থাৎ যাদের চাকরি চলে গেল যেন সেটা তাদের রাইট ছিল, তাদের জন্য রাইট ছিল, তাদেরকে অন্যায়ভাবে কেউ চাকরি নিয়ে নিয়েছে, তার জন্য বিরোধী দলের নেতার বাড়িতে গিয়ে হামলা দেওয়ার কথা বলছেন। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট স্পন্সর্ড স্ক্যাম। গভর্নমেন্ট জানতো এটা, এবং গভর্নমেন্ট এবং শাসক দলের মিলিতভাবে এই দুর্নীতি হয়েছে। কোথাও মন্ত্রীর ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, কোথাও লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ দিয়েছে তাদের হয়তো কাউদের চাকরি হয়েছে, অনেকের চাকরি হয়নি। যাদের চাকরি হয়েছে তাদের যখন চাকরি চলে যাচ্ছে তাদেরকে আবার উস্কে দিচ্ছেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের এবং সবচেয়ে বিপজ্জনক জায়গা। অর্থাৎ যে কথা আপনি বলছেন যে ইডি কেন, ইডি এই জন্য, এর মূলটা কোথায়, কালীঘাটে কত টাকা গেছে সেইটা বার করতে হবে, তার জন্য ইডি। আমি পার্থ ভৌমিকের কাছে যাব। পার্থদা বিধায়ক, নিশ্চয়ই বিধানসভায় ছিলেন। আমি বলছি যে অর্গানাইজ ক্রাইম, এ তো কোর্ট বলছে, প্রণয় রায়দের অভিযোগ, প্রণয়দা বলছেন যে গভর্নমেন্ট স্পন্সর্ড ক্রাইম। না, এটা প্রণয় দ্বারা বলতেই পারেন। বিরোধী দল এই কথাটা 2021-এর নির্বাচনের আগেও বলেছে। মানুষ বিশ্বাস করেছে কিনা এটা মানুষের ব্যাপার। মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, আর মানুষ তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে এটা জানে যে এসএসসির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। এটা একটা স্বাধীন সরকারি সংস্থা। অর্থাৎ যারা এই নিয়োগ, কিন্তু আমি বলছি পার্থদা বিশ্বাসের কথা বলছেন, যোগী আদিত্যনাথের নির্বাচনের রেজাল্টে মানুষ বিশ্বাস করেছেন, তাহলে উত্তরপ্রদেশে আর কিছু বলা যাবে না? হাতরাস হলে সংবাদ মাধ্যমও দেখাবে না, আপনারাও বলবেন না? উন্নাও হলে আমরাও দেখাবো না, আপনারাও বলবেন না? মানুষ তো যোগীকে বিশ্বাস করেছেন। আমি তো সেটা বলিনি একবারও। না, আমি তো একবারও বলিনি। আমি বলছি মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছে, এই জায়গাটা দাঁড়িয়ে বিশ্বাস করেছে, এই জায়গাটায় দাঁড়িয়ে বিশ্বাস করেছে যে মানুষ তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে জানে যে এসএসসির সাথে সরকারের সম্পর্ক নেই। আমি এই কথাটা বারংবার বলতে চাইছি। এসএসসি একটা স্বাধীন সরকারি সংস্থা, তার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আসলে পার্থবাবু আজকে খুব বিপদে পড়েছেন। একটু আগেই কি বললেন, এসএসসি তো সুপ্রিম কোর্টে যায়নি, এসএসসি তো মেনে নিয়েছেন, এসএসসি তো মান্যতা দিয়েছেন, আবার এখন ওনাকে বলতে হচ্ছে এসএসসি একটা স্বশাসিত সংস্থা। মানে একটু আগে যেটা বললেন যে গভর্নমেন্ট চাইনি বলেই এসএসসি যায়নি, আর আজকে এখন পরের স্লটেই ওনাকে বলতে হচ্ছে যে এসএসসি সংস্থা। দেখুন এইভাবে গভর্নমেন্ট চাইনি বলে যায়নি, একবারও যায় না পার্থদা, একবারও বলিনি। খুব ভালো করে জানেন, আপনিও খুব ভালো করে জানেন দুটোকে আলাদা করতে পারবেন না। বিজেপির কথাই হচ্ছে মিথ্যা কথা বলা। আচ্ছা, এই কমিটিটাকে তৈরি করে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এখানে আমার পরের প্রতিবেদন আপনাদের দেখাবো, যেখানে মাননীয় বিচারপতি তিনি এসএসসির কাছে, এসএসসি নিয়ে এত কথা হচ্ছে, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে নবম দশম ভূগোলের শিক্ষক নিয়োগে একেবারে স্পেসিফিক সেই অনিয়ম সংক্রান্ত মামলায় উপযুক্ত রিপোর্ট কেন কোর্টে জমা দেওয়া যাচ্ছে না। আজকে সিদ্ধার্থবাবু জানিয়েছেন যে এসএসসির অফিসের ডেটা রুম সিবিআইয়ের হাতে রয়েছে, সেই জন্য ডেটা রুমে ঢোকার যদি অনুমতি মেলে তাহলেই যথাযথভাবে এই রিপোর্ট দেওয়া সম্ভব হয়। দেখুন, এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় একাধিক মামলা তদন্ত করছে সিবিআই। বেআইনি কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা দেখতে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগে দুর্নীতি মামলায় ইতিমধ্যে মামলাকারী ববিতা সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই মামলায় এবার ববিতা সরকারের সঙ্গে কথা বলল আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডিও। শুক্রবারই মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় তাকে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন আদালত থেকে নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে যান ববিতা সরকার। ইডি সূত্রে খবর, তিনি যে অভিযোগ করেছিলেন তাতে কোনো আর্থিক লেনদেনের কোনো কথা তিনি জানেন কিনা সে বিষয়ে প্রশ্ন করা হয় ববিতা সরকারকে। এদিন তার বয়ানও রেকর্ড করেন তদন্তকারী অফিসাররা। এদিন 2016 নবম দশমের ভূগোলের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে হাজিরা দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই মামলায় গত 16 জুন আদালতের রিপোর্ট জমা দিয়েছিল এসএসসি, তবে তা অসম্পূর্ণ থাকায় ফের রিপোর্ট তলব করেন বিচারপতি। কিন্তু বুধবারও আদালতে সেই রিপোর্ট জমা দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এরপরই কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তলব করেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালতের নির্দেশে এদিন হাজির হয়ে এসএসসি চেয়ারম্যান বলেন, আমাদের ডেটা রুম সিবিআই এর হাতে রয়েছে, শুধুমাত্র সেখানে ঢোকার অনুমতি দিলেই আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব নয়।
হার্ড ডিস্ক এবং সফটওয়্যার আবার ইনস্টল করতে হবে। কমিশনের চেয়ারম্যান আরও বলেন, আমাদের দুটি ইউপিএস আছে, যার মধ্যে একটি কাজ করছে না, দ্বিতীয় ইউপিএস এর মাধ্যমে কাজ হচ্ছে। 3টি সার্ভারের মধ্যে একটি ওয়েবসাইটের জন্য এবং বাকি দুটি তথ্য মজুত রাখার জন্য। একটি সার্ভার যথাযথভাবে কাজ করছে না। এই সার্ভারের সমস্যা কতটা গুরুতর সেটা আমরা বুঝতে পারছি না। ইঞ্জিনিয়ার এসে সেগুলি ঠিক করবেন। ক্লাস 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রেই অনলাইন অ্যাপ্লিকেশন এবং কে কত নম্বর পেয়েছেন সেই সমস্তটা প্রকাশ করতে হবে, এবং সেটা প্রকাশ করবার জন্য সিবিআই যাদের কাছে স্কুল সার্ভিস কমিশনের ওই সমস্ত ডেটাবেসগুলো সিজ করেছিলেন সেগুলো তারা দিয়ে দেবেন, এবং 15 জুলাইয়ের মধ্যে এই সমস্ত তথ্য প্রকাশ করতে হবে। অন্যদিকে এদিনই এসএসসি সংক্রান্ত অন্য একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে নির্দেশ দেন এসএসসির ডেটা রুম 30শে জুনের মধ্যে খুলে দিতে হবে। এছাড়াও নবম দশমের মেধা তালিকা বিস্তারিতভাবে 15ই জুলাইয়ের মধ্যে আপলোড করার নির্দেশ দেন কমিশনকে। ঠিক করে দেন সেই তালিকা আপলোড করার সময় সিবিআই এর প্রযুক্তিগত বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসি এবং এসএসসির বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। তালিকা আপলোড হয়ে গেলে সিআরপিএফ প্রত্যাহার করে নেওয়া হবে। এদিন একাদশ দ্বাদশের মেধা তালিকা এসএসসি স্বচ্ছতার সাথে আপলোড করবে বলে আশা প্রকাশ করেন বিচারপতি। সৌভিক মজুমদার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি সিপিএম এর প্রতিনিধি ইন্দ্রজিৎ ঘোষের কাছে আসব। ইন্দ্রজিৎ, আবার বলছি যে এখন এই মুহূর্তে ববিতা সরকারের সঙ্গে ইডি অফিসাররা কথা বলছেন, সিবিআই অফিসিয়ালি কোর্ট নিযুক্ত এই ঘটনার তদন্ত করছে। ইডি কেন খোঁজ খবর নিচ্ছেন, কেন ববিতার বয়ান তারা নোট করছেন, সেটা ভবিষ্যতে আমরা দেখব। কিন্তু আমি বলছি যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শেষ পর্যন্ত মাথারা সামনে আসবে কি? মানে আমি বলছি সারদা নারদার এই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত কিন্তু খুব একটা ভরসা জাগায় না। প্রথম কথা বলি যে এই চ্যানেলে বসেই এর আগে অনেকবারই বলেছি যে চোর ধরো, জেল ভরো। কোনো দুর্নীতিগ্রস্তদের পশ্চিমবঙ্গে এমএলএ এমপি শূন্য হতে পারি, কিন্তু চোরেদের শাস্তি দেওয়ার জন্য রাস্তায় এবং আদালতে আন্দোলন আমাদের চলবে। এবং এই যে লক্ষ লক্ষ টাকার স্ক্যাম হয়েছে, গভর্নমেন্ট স্পন্সর স্ক্যাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে বলেছেন বিধানসভার মধ্যে যে বিজেপির এমএলএদের ক্ষেত্রে যে প্রাইমারিতে পূর্ব মেদিনীপুরের ছেলেরা পুরুলিয়ায় কেন চাকরি পেয়েছে, আমিও একই কথা বলেছিলাম এখানে বসে। এবং এই সবাই যুক্ত, তৎকালীন আজকের বিরোধী দলনেতা তখন তৃণমূলে ছিলেন, সেখানেও দুর্নীতি হয়েছে। 2014 প্রাইমারি টেট ওপেন হচ্ছে, আসবে সামনে, আসতে বাধ্য হবে। আপনি বলছেন শুভেন্দু অধিকারীও সব জানতেন? উনি মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছে, আমি বলার কি, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছে বিরোধী দলের নাম করে। দ্বিতীয়ত হচ্ছে আমি এই চ্যানেলে বসে এখানেই বলেছিলাম যে প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান তৃণমূলের এমএলএ, তিনি থাকবেন কেন, তাকে অবিলম্বে সরাতে হবে। কোর্ট সেই রায় দিয়েছে। মানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে আছে, এটা পশ্চিমবঙ্গের জনগণ জানে। পার্থবাবুরা চিল্লাতে পারেন, প্রচুর ভোট পেয়েছেন, কিন্তু এটাও পশ্চিমবঙ্গের জনগণ জানে সারা রাজ্যের টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাটেই যায়, এবং এটা দুর্নীতি। আপনি প্রণয় রায়ের সঙ্গে একটা শব্দবন্ধ হুবহু এক ব্যবহার করলেন, সেটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড স্ক্যাম। পার্থদা খানিকক্ষণ আগে বলছেন এসএসসি তো স্বশাসিত সংস্থা, মন্ত্রীরা যুক্ত থাকলেও তারা সেই স্বশপদে থেকে যায়। সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তাদের প্রোটেক্ট করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা নেত্রীদের আক্রমণ করেন, তারাও দুর্নীতিগ্রস্ত বলে। মাননীয় মুখ্যমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে একই কথা বলেছিলেন যে হচ্ছে শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় কেন, আপনাদের নামে বলেন যে আপনাদের সময় চিটে একের পর এক দুর্নীতি, মানে অবৈধ নিয়োগ হয়েছে, বেআইনি নিয়োগ হয়েছে। প্রকাশিত সংবাদ মাধ্যমে পরবর্তীকালে ভুল স্বীকার করেছে, সেই সিটটাকে জালিয়াতি করা হয়েছিল, এটা ম্যানিপুলেট করা হয়েছিল। এরকম কোন দুর্নীতি তৃণমূল, বিজেপি, কংগ্রেস তারা পশ্চিমবঙ্গে বামপন্থ সরকারের এগেইনস্টে খুঁজে পায়নি। কোনো মামলা হয়নি। এসএসসির দুর্নীতি বামপন্থ সরকারের সময় ছিল না। আজকে যারা বড় বড় কথা বলছেন, আমরা সঠিকভাবে নিয়োগ করতাম এবং পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের কাছে একটা বাম আমলে কোনো দুর্নীতি হয়নি এসএসসি নিয়ে। ইন্দ্রজিৎ দাকে জিজ্ঞেস করুন 77 থেকে 95 সাল অবধি রিক্রুটমেন্টটা কি করে হয়েছে। সমস্ত সরকারি প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, সরকারি সংস্থা, সব জায়গায় ওই চিরকুটে লিখে চাকরি হয়েছে। কোনো ক্যাডার পাবেন না যাদের চাকরি ওই সময় হয়নি। কি আমরা তৈরি করেছি, আপনারা না। নিয়োগের স্বচ্ছতা আনার জন্য আমরা তৈরি করেছি, আপনারা না। সেও ক্লার্ক হিসাবে চাকরি পেয়ে গেছে। আমরা 95 সালে নিয়োগের স্বচ্ছতার জন্য আমরা এসএসসি তৈরি করেছি, আপনারা না।
তারপরে এসএসসি চালু হয়েছে। যখন SSC টা চালু করেছে কে? কমরেডদের SSC চালু করেছে কে? সেটা আমরা বলতে পারি কংগ্রেস আমলে প্রচুর চাকরি আছে, ওসব কথা বলে লাভ নেই। আমরা নিয়োগের স্বচ্ছতার জন্য স্বশাসিত সংস্থা তৈরি করেছি। আত্মীয় স্বজন পরিজন সিপিএম এর সব ক্যাডারদের চাকরি হয়ে যাবার পর তারপরে এসএসসি কিন্তু চালু কথা হচ্ছে যে এই হাজার হাজার লক্ষ লক্ষ যেরম ভাবে তথ্যের স্রোত আসছে, এই যে বেআইনি নিয়োগ হলো তার তদন্ত করে মাথাদের বের করবে কে, নাকি দিনের পর দিন এই স্টুডিওতে চাপানুতর এবং আলোচনা চলতেই থাকবে? ঠিক এইখানেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আমি সেই ভূমিকায় আসবো। শারদা নাদার কথা হলো, আজকে রাজ্য রাজনীতিতে আরেকটা নবতম ডেভেলপমেন্ট হয়েছে, তাতেও আসবো। কিন্তু আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমনের @am সুমন দে, এই বিষয় নিয়ে অসংখ্য মন্তব্যের মধ্যে কয়েকটা নেওয়ার চেষ্টা করব। অভিরূপ হালদার তিনি লিখছেন, হাইকোর্টের নির্দেশে আশার আলো দেখবেন অন্য চাকরি প্রার্থীরাও। সুমিত পাত্র লিখছেন, আরও কয়েকশো ববিতা এখনো সুদিনের আশায়, তারাও নিশ্চয়ই সুবিচার পাবে। প্রীতম চৌধুরী লিখছেন, সিবিআই যেন তদন্তের নামে রাজনীতি না করে। অতীশচন্দ্র বাবার লিখছেন, যারা বেআইনিভাবে চাকরি দিল তাদের চিহ্নিত করে শাস্তি হবে কবে। শিবপ্রসাদ মাইতি লিখছেন, পরেশ অধিকারী এখনো মন্ত্রিত্বের চেয়ার ধরে রাখেন কি করে। এখানে আমি পরের প্রতিবেদনে আসবো, যে প্রতিবেদন খানিকক্ষণ আগেই বলছিলাম, নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে আর একটা নতুন অধ্যায় খুলল। কি সেই অধ্যায়? শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছিলাম। বিধাননগরে কোর্টে হাজিরা দেওয়ার সময় ফুটেজ, আজকে তৃণমূল কংগ্রেস এই ফুটেজ দেখিয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ এবং তাপস রায় তারা দাবি করেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। দেখুন, তবে শুভেন্দু অধিকারী কিছু বলতে চাননি। মিস্টার সেন, দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল? আপনারা বলুন। কি কতবার টাকা নিয়েছে? সেটা আমি বিস্তারিত দিয়েছি, অনেক টাকাই নিয়েছি। শুক্রবার জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেনের এই ভিডিও প্রকাশ করে তৃণমূল। এই ভিডিওয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সুদীপ্ত সেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়া, ব্ল্যাকমেলিং এর মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন সারদাকর্তা। কার কথা গিয়েছিল? শুভেন্দু অধিকারী। আরেকবার বলুন, দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল? শুভেন্দু অধিকারী। কত টাকা নিয়েছিল? কি বলে টাকা নিত? এর আগে জেলে বসে সুদীপ্ত সেন একটি চিঠি লিখেছিলেন, যেখানে শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তিনি। এবার তৃণমূলের দেখানো ভিডিওতেও তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী একটা ক্রিমিনাল, চোর, ব্ল্যাকমেলার। শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে, শুভেন্দু ইডি থেকে বাঁচতে বিজেপিতে গেছে। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হবে। এসব ফালতু কথার উত্তর আমি দেব। শুভেন্দু প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধেও সুর চড়িয়েছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির দালাল জগদীপ ধনখড় কিসের বিনিময়ে শুভেন্দুকে রাজনৈতিক প্রোটেকশন দিচ্ছে, এরও তদন্ত হওয়া উচিত। জগদীপ ধনখড়, আপনার কাছে সুদীপ্ত সেনের চিঠিগুলো যাবে, আশা করব এবার সেগুলো আপনি সিবিআই আর হোম মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করবেন। আর যদি না করেন তাহলে ধরে নেব যে আপনি কিছুর বিনিময়ে এই চোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন দিচ্ছেন। মানুষ দেখেছিলেন কুণাল ঘোষ তার যন্ত্রণার কথা কিভাবে মানুষকে বলতে চাইতেন, আর কিভাবে পুলিশ গাড়ির বনেট চাবড়ে বা কখনো মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে কুণাল ঘোষকে আটকে রেখেছিলেন। সেদিনও মানুষ দেখেছে, আর আজকেও সুদীপ্ত সেনের ক্ষেত্রে পুলিশের ভূমিকা মানুষ দেখেছে। মানুষ সবটা জানে। সব মিলিয়ে ধৃত সারদাকর্তার দাবি ঘিরে ফের একবার তোলপাড় রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে আরেকবার দলীয় দফতরে সেই ফুটেজ দেখানোর সিলসিলা ফিরে এলো। নারদার সময় প্রায় আমরা বিরোধী দলের ক্ষেত্রে যেটা দেখতাম। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো একদম উল্টো দিক থেকে। আমি বলছি, সারদা মামলার প্রাইম অ্যাকিউজড তিনি জেলে বসে বয়ান দিচ্ছেন, সেই ব্যক্তির কথার কত গুরুত্ব? কোন ব্যক্তি? যে ব্যক্তির 2 থেকে 2,500 কোটি টাকার জালিয়াতির মামলার প্রধান অভিযুক্ত, যার জন্য লক্ষ লক্ষ গরিব মানুষ রাস্তার ভিখিরি হয়েছেন, অসংখ্য কর্মচারী কর্মচ্যুত হয়েছেন, সর্বশান্ত হয়েছেন অসংখ্য মানুষ, যার প্রতারণার জন্য এই গোটা ঘটনাটা ঘটেছে। সারদা এত বড় চিটফান্ড, আবার বলছি 2 থেকে 2,500 কোটি টাকার প্রতারণা,
আমি বলছি এই ব্যক্তির কথার গুরুত্ব কতটা, সুমনবাবু? না দেখুন, এটা তো সিবিআই এবং কোর্ট বিচার করবে, তাই না? মানে বিচার করছে তো, কিন্তু তার মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে ঢেউ উঠেছে। বিবৃতির পরিপ্রেক্ষিতে তো আমার পক্ষে কোনো কথা মানে সরাসরি কিছু বলা সম্ভব না, কিন্তু স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে, এই যে ধরুন ইডি নিয়ে এত কথা হচ্ছে যে কেন ইডি আজকে, আপনি একটু আগে বললেন ববিতা সরকারের বয়ান রেকর্ড করছে, ববিতা সরকার চাকরি পেয়েছে, তাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও তো উঠছে যে ইডি সেখানে অন্য কোনো ধরনের লেনদেনের খবর পাচ্ছে, তাহলে ওই যে র্যাডিসন ব্লুতে 70টা ঘর আর প্রতিদিন প্রায় 7 দিনের খরচ 1,12,00,000 টাকা, এবং এই যে 2,800 মাইল মানে কিলোমিটার পেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তার পেছনে যে বিরাট মানে একটা টাকার জায়গা রয়েছে, সেটা অনুসন্ধান করবে কে? ওটা নিয়ে শুধু ইডি কেন, ওটা নিয়ে আমার ভিন্ন প্রশ্ন আছে, কালকেও দর্শকরা জানেন আমি বারবার তুলেছি, সেটা হচ্ছে এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে পিটিআই যারা একটু কনজারভেটিভ ফিগার দেয়, আসামে বন্যায় মানুষ মারা গেছেন 108, হ্যাঁ 34টা জেলা বন্যা আক্রান্ত, অন্তত 45 লক্ষ মানুষের ক্ষতি হয়েছে, সেইখানে 5 তারা হোটেলে কি চলছে? কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে তা নয়, আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, সেটা হচ্ছে সুদীপ্ত সেন সারদা মামলার প্রাইম অ্যাকিউজ, তার কথায় ক্রিমিনাল কেসে দিনের পর দিন মামলা চলছে, জেলের মধ্যে আছেন, তার কথার কতটা গুরুত্ব? না, এ তো দিনের আলোর মতো পরিষ্কার, মানে নারদার ফুটেজটাও তো রয়েছে, নারদার ফুটেজ তো বিজেপির অফিস থেকেই দেখানো হয়েছিল, তাহলে বিজেপির অফিস থেকে দেখানো হয়েছিল। এই যে আমরা মানে ইডির প্রসঙ্গটা এলাম এই কারণে যে যেমন এখানকার দাদামণি বা ধরুন ওই লোডশেডিং অধিকারী যেমন সর্বভারতীয় ওয়াশিং মেশিনে ঢুকেছেন, ওই যে ধরুন যাদের পেছনে ইডি, ওই শিবসেনার বিধায়কদের পেছনে যে ইডি লেলিয়ে দিয়ে তাদেরকে সর্বভারতীয় যে ওয়াশিং মেশিনে ঢোকানোর প্রক্রিয়া চলছে, প্র্যাকটিক্যালি প্রবলেমটা হচ্ছে যে সংস্থাগুলোর উপর আমরা নির্ভর করছি সেই সংস্থাগুলো তো বিশ্বাসযোগ্য না। সেই সংস্থা, আপনি ওয়াশিং মেশিনের কথা বলছেন সুমনদা, আমার একটা প্রশ্ন এখানে করতেই হবে, সেটা হচ্ছে এই সুদীপ্ত সেন, আজকে কুণাল ঘোষ যথার্থ উল্লেখ করেছেন যে 2020 সালের ডিসেম্বরে একটা চিঠি লিখলেন, 1 ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই প্রেসিডেন্সি জেলে বসে অফিসিয়ালি প্রেসিডেন্সির সংশোধনাগার কর্তৃপক্ষকে চিঠি লিখলেন যে মুকুল রায় প্রচুর টাকা নিয়েছেন। আমি বলছি যে মুকুল রায়কে তো ডাকা হলো না, সেই প্রশ্ন তুলবেন নিশ্চয়ই? না, প্রশ্ন তো মানে আমরা তো সেটাই বলছি যে হঠাৎ করে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে, মানে নাম থাকা সত্ত্বেও, যাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে না কেন? এই যে পরিবর্তনটা হঠাৎ, এই যে মহারাষ্ট্র সরকার ভাঙছে, সরকারের ভাঙার পেছনে কিন্তু মূল জায়গাটা ওইটে যে রাষ্ট্রপতি নির্বাচন আসছে 2024-এর ইলেকশনে গিয়ে আসছে। মহারাষ্ট্র পরে নিঃসন্দেহে গতকাল 1 ঘন্টার বেশি আলোচনা করেছি, ভবিষ্যতেও আলোচনা করব। প্রণয় রায়ের কাছে যাব। প্রণয়দা, এক হচ্ছে দুটো বিষয় আজকে তৃণমূল কংগ্রেস এই সাংবাদিক সম্মেলনে হাতিয়ার করেছে। এক হচ্ছে সুদীপ্ত সেনের সিএমএম এর কাছে যে পাঠানো চিঠি, তার একেবারে অফিসিয়াল সার্টিফাইড কপি, আরেকটা হচ্ছে আজকের এই বক্তব্য, যার একেবারে স্পষ্ট অভিযোগ শুভেন্দু অধিকারীর নামে তার বিরুদ্ধে। দেখুন, কুণাল ঘোষ তো প্রায় 2.5 বছর জেলে ছিলেন, তাকে জেলে কিন্তু সিবিআই বা ইডি কেউ ঢোকায়নি। কুণাল ঘোষকে জেলে ঢুকিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার। কেন ঢুকিয়েছিল? যে সুদীপ্ত সেনের 16 পাতার লিখে একটি চিঠি ছিল, যেখানে সুদীপ্ত সেন লিখেছিল কুণাল ঘোষ টাকা নিয়েছে। আর কুণাল ঘোষ যখন জেলে ছিল তখন কুণাল ঘোষের বাইট আছে, আপনারাও দেখাতে পারবেন। কুণাল ঘোষ বলেছিল সারদা থেকে সবচেয়ে বেশি লাভবান যদি কেউ হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। তাহলে আজকে কুণাল ঘোষ যে কথা বলছেন, তাহলে তো মমতা ব্যানার্জির আগে জেলে থাকার কথা। মমতা ব্যানার্জি কেন জেলের বাইরে আছেন? যদি কুণাল ঘোষের আজকের বক্তব্যকে গুরুত্ব দিতে হয় আর সুদীপ্ত সেনের চিঠিকে গুরুত্ব দিতে হয়, তাহলে সুদীপ্ত সেনের চিঠিকে গুরুত্ব দিতে হলে কুণাল ঘোষের জেলে থাকার কথা, মমতা ব্যানার্জির জেলে থাকার কথা। আর সেই দুটো ঘটনা আগে ঘটেছে। হ্যাঁ, তার মানে কুণাল ঘোষকে গুরুত্ব দিতে হবে না, সুদীপ্ত সেনকে গুরুত্ব দিতে হবে না, যে টাকা নিয়েছে সেই শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে প্রণয় বাবুদের সার্বিক বক্তব্য। তখন তো মমতা ব্যানার্জির মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি তো রিক্রুট করেছেন শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষকে জেলে না পাঠিয়ে শুভেন্দু অধিকারীকে কেন পাঠালেন না? তাহলে তখন শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠালেন না? উনার তো মন্ত্রী ছিলেন, তিনি অপরাধী যদি হয়ে থাকেন। বলছি এখন তো
এখনকার কথা জানো, আমরা ভুল করেছি বলে আমি বলছি পার্থদা, ওই আগের প্রশ্নে ফিরি, সেটা হচ্ছে যে এই যে চিঠির কথা রেফার করা হচ্ছে 1 ডিসেম্বর 2020 সুদীপ্ত সেনের সেই চিঠি, সেখানে তো মুকুল রায়েরও নাম ছিল, তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে হয় আপনার পার্থদা? হ্যাঁ, বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি বলছি এই 1 ডিসেম্বর 2020 সুদীপ্ত সেনের লেখা চিঠি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে, ওই প্রেসিডেন্সি জেলে বসে লেখা, আমি বলছি যে সেই চিঠিতে মুকুল রায়ের নাম ছিল, তো তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত না? অ্যাকচুয়ালি জিজ্ঞাসাবাদ কাকে করবে না, এটা তো সিবিআই নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্দেশে করে। অতএব আমি তো বলতে পারবো না। নরেন্দ্র মোদী, অমিত শাহ যাকে জিজ্ঞাসা করতে বলবে ওরা তাকে করবে। অ্যাকচুয়ালি সমস্ত সংস্থাগুলো এখন বিজেপি তার দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে। কিছু মনে করবেন না, অত্যন্ত দুঃখের সাথে বলছি, ভারতবর্ষের একজন প্রধান বিচারপতি রায় দিয়ে তার 6 মাসের মধ্যে রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। কাকে বিশ্বাস করবো সুমনদা? অনেক এই ঘটনার পর অনেক বিচারপতির প্রতি শ্রদ্ধা কমে গেছে। এখন কলকাতা হাইকোর্টের বুকে অনেক বিচারপতি অনেক রায় দিচ্ছেন, মাঝে মাঝে সন্দেহ জাগে এরা আবার কেউ 2024-এ বিজেপির হয়ে দাঁড়াবে না তো, তাই বিজেপির হয়ে বলছে না তো, সন্দেহ জাগে। এখনো আমি বিচারপতিদের উপর আস্থাশীল, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু যে ঘটনা দেখে নিয়েছে তারপরে ভয় লাগে। মনে হয় মানুষের পরে তাকে কাকে বিশ্বাস করবে, এই জায়গাটার একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে। অন্তত বিচার বিভাগের ওপর মানুষের ভরসা সম্পূর্ণ অটুট থাকুক, এটুকু আমরা চাইতে পারি। কিন্তু আমি বলছি পার্থদা, একটা কৌতূহলের প্রশ্ন আছে, সুদীপ্ত সেন কি স্বচ্ছন্দে আজকে বললেন, অথচ কুণাল ঘোষ যখন মুখ খুলতেন তখন সেই প্রিজন ভ্যান চাপড়ানো, তাতে প্রচণ্ড আওয়াজ করা যাতে কুণাল ঘোষের কণ্ঠস্বর না শোনা যায়, পুলিশ কর্মীরা এমনকি চিৎকার করতেন, আমার মনে আছে স্টুডিওতে তখন অনেকে তীব্র আপত্তি করতেন, আমি বলছি প্রায় কুণাল ঘোষকে ধাক্কাও দেওয়া হতো, শারীরিক নিগ্রহ, অথচ কি অনায়াসে আজ সুদীপ্ত সেন বললেন। না, আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এটা সুদীপ্ত সেন আপনাকে ক্ল্যারিফাই করতে পারবেন, কুণাল ঘোষ আপনাকে ক্ল্যারিফাই করতে পারবেন। আমি তো তৃণমূল কংগ্রেসের গাড়ি কেন বাজানো হলো না, এটা একমাত্র পুলিশ কর্মীরা যারা দায়িত্বে ছিলেন তারা ক্ল্যারিফাই করতে পারবেন। পার্থদার জন্য তারা ক্ল্যারিফাই করতে পারবেন আদৌ বাজানো হয়েছিল কিনা, না চিৎকারে এত মানুষের চিৎকার ছিল সেটা সেই চিৎকারে গলা ঢেকে গেছিল কিনা, এটা তো আমি বলতে পারবো না। আমি তো স্পটে ছিলাম না, আমি যদি স্পটে থাকতাম আমি নিশ্চিতভাবে বলতে পারতাম। ঠিক 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 পয়েন্ট টেকেন। না বিশ্বনাথ, আমি একটা জায়গায় একমত, সত্যিই যদি এই রকম, আমি আজ আবার বলছি যে 2,500 কোটি টাকার কেলেঙ্কারিতে প্রাইম অ্যাকিউজ সুদীপ্ত সেনের বক্তব্য থেকে, তার বয়ান থেকে যদি তথ্য উঠে আসে এবং তাতে তদন্তের সুবিধে হয়, ইমিডিয়েটলি তাতে অ্যাক্ট করা উচিত, এই নিয়ে আমার সংশয়ের কোনো জায়গা নেই। বিশ্বনাথ দা, হ্যাঁ, আমি বলছি আপনি যদি কার্ল পপার, বিখ্যাত ফিলোসফার, কার্ল পপারের ফলসিফিকেশন বলে একটা থিওরি আছে, তাতে এক ঝাঁক সাদা বকের মধ্যে যদি একটা কালো বক থাকে তাহলে আপনি সব বক সাদা বলতে পারেন না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো সুদীপ্ত সেন যে আরেকটি নাম বলেছে বিমান বসু, ওই নামটা বলে কার্যত বলা যায় যে এই এন্টার বিষয়টাকে কিন্তু মানে জল ঢেলে দেওয়া বলা। কেন শুভেন্দু অধিকারীকে ডাকে না সিবিআই এই প্রশ্নে, কেন সুদীপ্ত সেন এই চিঠিটা লেখলো, এখন দিনের প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে নির্বাচনের আগে এই চিঠিটা লিখলে যেখানে মানে বিমান বসুর নাম পর্যন্ত আছে। পশ্চিমবঙ্গ আমি বামেদের তীব্র সমালোচনা করি, আমাকে যদি কেউ মানে মেরেও ফেলে আমি স্বীকার করতে রাজি নই। বিমান বসুর মতন একটা ভদ্র মানুষ, একটা সৎ মানুষ, তার নাম থাকতে পারে আপনি বিশ্বাস করেন সুমনদা? কিন্তু এই বিমান বসুর নামটা কিন্তু এই সুদীপ্ত সেন রেখেছিল। কেন রেখেছিল? কারণ বিধানসভা নির্বাচনে সিপিআইএম কেও মারতে হবে, বিজেপি কেও মারতে হবে, সুতরাং ভালো উপায় কি সুদীপ্ত সেনকে দিয়ে একটা চিঠি লিখে দিয়ে প্রকাশ করে দাও। এগুলো মানুষ বোঝে যে কোনটা রাজনীতির প্রজেক্ট, কোনটা রাজনীতির প্রজেক্ট না, না হলে বিমান বসুর মতো। কিন্তু আমি বলছি বিশ্বনাথ, উল্টোটাও ভাবুন যে যখন গত বছর 17ই মে একেবারে ভোরবেলা মন্ত্রীদের বাড়িতে পটাপট তাদের গ্রেফতার করা হচ্ছে, তখন কিন্তু দুটো নাম বাদ গেছিল। মানুষ তো বোঝে, আমি আবারও বলছি যে কেন শুভেন্দু অধিকারীর নাম আসছে না, কেন মানে শুভেন্দু অধিকারীর নাম আসছে না জন্য কাকুলির থেকে শুরু করে
সৌগত রায় একের পর এক এমপি যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে কখনোই জেলে যেতে হচ্ছে না, এবং ওখানে শুভেন্দু কিন্তু ঢাল তলোয়ার হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস যখন বলছে শুভেন্দুকে সিঙ্গেল আউট করছে, কেন তোমরা সৌগত রায়কে একই অভিযোগে অভিযুক্ত মানে অভিযোগ আছে তাকে ডাক বলছো না, তার কথা কেন কাকুলির কথা বলছো না, কেন অপরূপা পোদ্দারের কথা বলছো না তোমরা? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে যদি তোমাকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয় তাহলে সবগুলো এমপির বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যে কোনটা রাজনীতির অঙ্কে কথা বলছো, কোনটা সঠিক মানে কোন সমাজের আমার সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতেই হবে। শুধু কাল পাপারের কথা বিশ্বনাথ দা বললেন, তার আরেকটা বিখ্যাত উক্তি হচ্ছে, যারা যারা এই পৃথিবীতে স্বর্গ আনার প্রতিশ্রুতি দিয়েছিল তারা নরক ছাড়া কিচ্ছু আনেনি। না আমি খালি একটুখানি বলছি, মানে বিশ্বনাথ দা এত জানেন, আমার তো মনে হয় বিশ্বনাথ দা টিভি স্টুডিওতে শুধু বিশ্লেষণের কাজ না করে ওনার তো সিবিআই এবং আদালতের কাছে যাওয়া উচিত। আদালত বান্ধব আমি বলছি, একটা চিঠিতে কে দায়ী নয়, একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এই কথাটা উনি বলে দিচ্ছেন একটা চ্যানেলে বসে। না আমি তো এটা খুব অবাক হচ্ছি। তাহলে তো আপনার বক্তব্য থেকে তো আপনার নিরপেক্ষতা ফুটে উঠছে না, এটা দুঃখে। আপনি রাজনৈতিক বিশ্লেষক, আপনি নিরপেক্ষ থাকুন, কিন্তু আপনার কথা থেকে নিরপেক্ষতা ফুটে উঠছে না, বরঞ্চ মনে হচ্ছে যে আপনিও বোধহয় কোনোভাবে সিবিআই কে প্রভাবিত করার চেষ্টা করছেন। আপনি কি করে এই কথাটা বলেন যে একটা চিঠিতে কার নামটা সঠিক? বেশ হাইকোর্টের এক বেনজির রায় দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, আবার আরেক বেনজির রায়ের কথা বলতেই হবে।